দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ, বলা যেতে পারে মৃত্যুশয্যায়। তিনি একটি দলের প্রধান নন শুধু, তিনি দেশের প্রধানমন্ত্রী ছিলেন, বিরোধী দলের নেত্রী ছিলেন সেটা নয়। তিনি একার্থে বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক হয়ে উঠেছেন। বিভিন্ন সময়ে তিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। সরকারে থেকে তার সমালোচনা ছিল না যখন তিনি সরকারে ছিলেন, এমন কথা বলা যাবে না। দুর্বলতা ছিল না সরকারের তার শাসনামলের, সেটা বলা যাবে না। কিন্তু সামগ্রিক বিবেচনা এবং তার যারা প্রতিদ্বন্দ্বী প্রতিযোগী রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন তাদের তুলনায় তিনি অনেক অনেক দূরে গিয়ে, এবং স্বল্পভাষী মানুষটি যখন যেখানে নির্বাচনে দাঁড়িয়েছেন, যে অবস্থায় দাঁড়িয়েছেন, কোনোদিন পরাজিত হননি। এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে তিনি নির্বাচন করেছেন, এমন না যে কোনো বিশেষ এলাকায় তিনি নির্বাচন করেছেন, সেই এলাকা থেকে তিনি বিজয়ী হয়েছেন। তিনি ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন নির্বাচনে বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচন করেছেন, সবসময় বিজয়ী হয়েছেন। তিনি অসুস্থ, সংকটাপন্ন তার অবস্থা, মানুষ তার আরোগ্য কামনা করছে দেশে দেশের বাইরে বিভিন্ন জায়গা থেকে। আজকে তারেক রহমান এক ফেসবুক বার্তায় তার পরিবারের পক্ষ থেকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান, তিনি সবাইকে ধন্যবাদ জানিয়েছেন যে দেশি বিদেশি গোটা দেশের মানুষ, কূটনীতিকরা, বিভিন্ন দেশের সরকার প্রধানরা যেভাবে তাদের উদ্বেগ উৎকণ্ঠা সহানুভূতি প্রকাশ করছে পরিবারের জন্য, বেগম জিয়ার আরোগ্যের জন্য, তিনি সবার কাছে ধন্যবাদ জানিয়েছেন, তার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়েছেন। এবং আমরা লক্ষ্য করলাম যে নরেন্দ্র মোদী, ভারতীয় প্রধানমন্ত্রী, তিনিও এক্সের এক বার্তায় বেগম জিয়ার আরোগ্য কামনা করেছেন এবং বাংলাদেশের জন্য যে তার কন্ট্রিবিউশন সেটা উল্লেখ করেছেন। বাংলাদেশ ভারত সম্পর্কের যে টানাপোড়েন, বলা যেতে পারে ইতিহাসের সবচেয়ে খারাপ সম্পর্ক তখন বাংলাদেশের সম্ভাব্য বা আগামী দিনের যে রাজনৈতিক দল ক্ষমতায় আসার সম্ভাবনা সবাই বলছেন, যদিও সেটা নির্ধারিত হবে ভোটের মাধ্যমে, সাধারণভাবে পারসেপশন, সেই দলের প্রধানের জন্য এবং বেগম জিয়ার জন্য নরেন্দ্র মোদীর এই বার্তা নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্ব বহন করে। এবং নরেন্দ্র মোদী একথাও বলেছেন যে ভারত বেগম জিয়ার জন্য যা যা করা দরকার, যে কোনো সহযোগিতা বাংলাদেশের দরকার বা বেগম জিয়ার বা তার পরিবারের দরকার, সেটা তারা করবার জন্য প্রস্তুত। আমি গণক নই, আমি জ্যোতিষও নই, খুব জ্ঞানীও নই। আমি যা বলবো সব কথা মিলবে এমন কোনো কথা নেই। এবং আমার কথাকে কেউ কেউ মিস ইনফরমেশন, প্রোপাগান্ডা, ডিসইনফরমেশন, জ্ঞানীগুণী লোক বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বলছেন যে আমি এটা বলছি না, আমি শুধু আমার অ্যানালাইসিস করছি। ইনফরমেশন তো একটা তথ্য, আমি কোনো তথ্য দিচ্ছি না, আমি আমার বিশ্লেষণ করছি। এবং সেই বিশ্লেষণ করবার সূত্র ধরেই আমার মনে হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে কোনো সময় যে কোনো মুহূর্তে বাংলাদেশে পৌঁছবেন। এটা অত্যন্ত স্বাভাবিক। মা অসুস্থ, প্রায় মৃত্যুশয্যা শব্দটা আমি এই কারণে ব্যবহার করছি যে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত যারা চিকিৎসক তাদের অন্তত 3 জন আমার অত্যন্ত ঘনিষ্ঠ, এবং তাদের সঙ্গে বিভিন্ন সময় কথাবার্তার সূত্রে যেটা আমরা বুঝেছি যে তার আসলে আগের মতো সুস্থ হয়ে ওঠার বা ন্যূনতম স্বাভাবিকভাবে সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা একেবারেই নেই। পরিবার দেশি বিদেশি চিকিৎসকদের দিয়ে চেষ্টা করছেন। মৃত্যুটা আমরা সবাই জানি যারা ধর্মে বিশ্বাস করি, এটা সৃষ্টিকর্তার উপরে। মানুষ কোমায় গিয়েও দীর্ঘকাল বেঁচে থাকে বা কোমায় থাকে, একেবারে তার মৃত্যু ঘোষণা করা হয় না। কিন্তু বেগম জিয়ার সুস্থতা আমরা এই কারণে চাই যে নিশ্চয়ই তিনি যাবেন, আমরাও যাব একদিন। কিন্তু বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের এই পর্যায়ে যখন বাংলাদেশ একটা নির্বাচনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে, নানা সংকটে বাংলাদেশ, সেই সময়টাতে অ্যাটলিস্ট গণতন্ত্র উত্তরণ নিশ্চিত হওয়া পর্যন্ত তার বেঁচে থাকাটা বাংলাদেশের জনগণের জন্য একটা বড় সাহস এবং শক্তি হিসেবে কাজ করবে। তো যে কথা বলছিলাম, আমার ধারণা যে তারেক রহমান মায়ের জন্যে, দেশের জন্যে, দলের জন্যে, জনগণের জন্যে, আমার ধারণা যে কোনো সময় তিনি দেশে এসে পৌঁছবেন। গত কয়েকদিন ধরে তার একটা ফেসবুক পোস্ট নিয়ে অনেক কথা বলেছেন, কিন্তু এটা আসলে তার ব্যক্তিগত পারিবারিক সিদ্ধান্ত এবং দলীয় সিদ্ধান্ত হতে পারে, কারণ তিনি ভালো বোঝেন তার অবস্থা কি। এটা আপনি বলা সম্ভব নয়। আমরা বিশ্লেষণ করতে পারি, আমাদের প্রত্যাশা থাকতে পারে, কিন্তু কাউকে ছোট করে দেখাবার কোনো সুযোগ নেই। কে কার মাকে ভালোবাসে, কে কার বাবাকে ভালোবাসে, কে তার পরিবারের সদস্যদেরকে ভালোবাসে, তাদের সম্পর্ক কী রকম, এই রকম জাজমেন্টাল হওয়া কিন্তু আমাদের একেবারেই উচিত নয়। এবং তারেক রহমানের এই আশাটা যে তিনি যে আসবেন, প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও তিনি আসবেন, সেটা আমার কাছে আরেকটা কারণে মনে হয়েছে। আপনারা জানেন যে গতকাল সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করেছে এবং ঘোষণা করে তার নিরাপত্তার জন্য এসএসএফ
স্পেশাল সিকিউরিটি ফোর্সকে তার নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা সবাই বুঝি যে বেগম খালেদা জিয়ার যার এতদিন এই এসএসএফ সুবিধা তিনি পাননি বা সরকার তাকে কোনো নিরাপত্তা দেয়নি, হঠাৎ করে তার এই নিরাপত্তা কেন, এবং যখন আসলে ব্যক্তিগতভাবে তার এই নিরাপত্তার কোনো প্রয়োজন নেই। আমার কাছে গুরুত্বটা অন্য জায়গায় মনে হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে তার যে ক্রিটিক্যাল কন্ডিশন, সেই জায়গায় হসপিটালে সামগ্রিকভাবে আমরা ইতিমধ্যেই দেখেছি যে হসপিটালকে প্রায় খালি করে ফেলা হয়েছে, ওই এলাকাকে একেবারে জনগণকে না যাবার জন্য বলা হয়েছে এবং এসএসএফ পুরো নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে। এর সঙ্গে তারেক রহমানের নিরাপত্তার ইস্যুটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে। আমার মনে হচ্ছে এই সুবিধাটা স্বাভাবিকভাবেই বেগম জিয়ার পুত্র হিসেবে তারেক রহমান পাবেন। হ্যাঁ, এটা স্থায়ী হবে কিনা সেটা বলা মুশকিল, কারণ বেগম জিয়ার জীবন মৃত্যুর সঙ্গে এই সিদ্ধান্তটা হয়তো জড়িত থাকবে, কারণ সেভাবেই বলা হয়েছে, ওনাকে দেওয়া হয়েছে এবং ওনার পরিবারের সদস্য হিসেবে তারেক রহমান সেটা পাবেন। এটা শেখ হাসিনা সরকারের সেই স্থায়ী ব্যবস্থা নয়, টেম্পোরারি ব্যবস্থা। ভবিষ্যতে হয়তো তারেক রহমান যদি তিনি নির্বাচিত প্রধানমন্ত্রী হন তখন তো তিনি এই সুবিধাটা পাবেন, কিন্তু তার আগে হয়তো এই সুবিধাটা নিয়ে অন্যান্য রাজনৈতিক দল আগামী দিনগুলোতে প্রশ্ন তুলবে। কিন্তু টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট হিসেবে আমি মনে করি যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সরকার একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে। এবং আমরা জানি যে দলের পক্ষ থেকে এবং সরকার বা আমাদের নিরাপত্তা বাহিনীও আসলে তার নিরাপত্তার ইস্যুটা নিয়ে দীর্ঘদিন যাবৎ সবাই ফর্মালি করতে পারেন, ইনফর্মালি কাজ হচ্ছে। সো তিনি একটা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা তাকে বিভিন্ন মহল থেকে নিশ্চিত করা হবে, যদিও বিভিন্ন জায়গা থেকে তার নিরাপত্তা ঝুঁকিটাও আছে এবং রাজনীতিবিদদের এই ঝুঁকিটা নিয়েই আসলে চলতে হয়। তার বাবা নিজেই তো সরকার প্রধান থাকা অবস্থায়, রাষ্ট্রপ্রধান থাকা অবস্থায় অ্যাসাসিনেশনের শিকার হয়েছেন। শেখ মুজিবুর রহমানের মতো নেতা অ্যাসাসিনেশনের শিকার হয়েছেন। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরাও ক্ষমতায় থাকা অবস্থায় পেয়েছেন। কাজে এগুলো জীবনের স্বাভাবিক অংশ এবং মিস্টার রহমান সেটা বোঝেন আমি মনে করি। তারপরে যতটা সম্ভব নিরাপত্তার ব্যবস্থা করা হবে আমি বিশ্বাস করি এবং তিনি সুস্থ স্বাভাবিক থাকবেন, দেশ গড়বার কাজে ভূমিকা রাখতে পারবেন। যে কথা বলছিলাম যে টেম্পোরারি এই কারণে যে এই সময়টাতে যদি তিনি দেশে আসেন, স্থায়ীভাবে থাকবেন কিনা সেটা এখন নিশ্চিত নয়, কারণ স্থায়ীভাবে থাকবেন এ কথা ঠিক, যে নির্বাচন করতে হলে, দল চালাতে হলে বেগম তাকে থাকতেই হবে, কিন্তু হয়তো সাময়িক সময়ের জন্য তিনি আবার লন্ডনে ফেরতও যেতে পারেন, আমি নট শিওর। কিন্তু এই কটা দিন তার যে নিরাপত্তা, এই নিরাপত্তার জন্য এসএসএফ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। সো এই বিবেচনা থেকেও বা এই সিদ্ধান্ত থেকে আমার কাছে মনে হচ্ছে যে তারেক রহমান যে কোনো সময় দেশে ফিরবেন। একটা কথা আমি একটু বলে রাখি, এটা বিএনপির নেতাকর্মী সমর্থকদের জন্য এবং সামরিকভাবে দেশবাসীর জন্য। তারেক রহমান দীর্ঘদিন যাবৎ দেশের বাইরে, প্রায় 17 বছর। কাজেই এই দেশে ফেরত এসে এই দেশের আলো বাতাস মাটির সঙ্গে ফিজিক্যালি অ্যাডজাস্ট হতে, মেন্টালি তো বটেই, একটু তার সময় লাগবে। এবং যে ট্রমার মধ্য দিয়ে তিনি ব্যক্তিগতভাবে গেছেন, এর মাঝখানে ভাইকে হারিয়েছেন, মা জেল খেটেছেন, মা অসুস্থ, তাকে যেন একটু স্বস্তি এবং শান্তিতে আমরা থাকতে দিই। আমরা তাকে পছন্দ করতে পারি, না করতে পারি, অতিরিক্ত ভালোবাসতে পারি এবং তার বিরুদ্ধে সমালোচনার কথা আমরা জানি, তার দুর্বলতার কথা আমরা জানি, তার স্ট্রেংথের কথা আমরা জানি। এত বড় দল তার পেছনে পারিবারিক যে অতীত এবং তার যে সক্ষমতা, ইতিমধ্যে সাংগঠনিক সক্ষমতা আমরা দেখেছি, সেখানে সব কিছু মিলিয়ে সময় বদলেছে। তিনি পশ্চিমের একটা দেশে ছিলেন, তার বোধ বুদ্ধি বিবেচনার মধ্যে আমরা বিশ্বাস করতে চাই অনেক রকমের পরিবর্তন এসেছে, কিন্তু তাকে একটা সময় দেওয়া দরকার এবং সেই সময়টা হচ্ছে বিশেষ করে এই সময়টাতে, এই যে তার পারিবারিক যে সংকটময় মুহূর্ত, সেখান থেকে তাকে যতটা সম্ভব তার নেতাকর্মীরা কম বিরক্ত করবেন। আমি মনে করি যে সব কিছু নিয়ে, সব কথা, সব কিছু তার সঙ্গে দেখা করার ব্যাপারেও যেন সবাই একটু সচেতন থাকেন। ভালোবাসা প্রকাশ করবার অনেক সময় পাওয়া যায়, সেটা যেন সবাই মাথায় রাখেন। এবং তারেক রহমানের এই আসবার মধ্য দিয়ে হয়তো বাংলাদেশের রাজনীতিতে একটা বড় পরিবর্তনের সূচনা হবে, একটা নতুন অধ্যায়ের সূচনা হবে। সেই অধ্যায় কেমন হবে সেটা তার উপরেই অনেকটা নির্ভর করবে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে বিশ্ব বাস্তবতা, যে আঞ্চলিক বাস্তবতা এবং বাংলাদেশের যে বাস্তবতা, এবং তারেক রহমানের কথাবার্তা শুনে আমার যতখানি মনে হয়েছে, আমি যতটুকু তাকে চেনার বা জানার সুযোগ হয়েছে, তিনি চাইলে পারবেন একটা স্বপ্নের বাংলাদেশ, ৭১-এর যারা জীবন দিয়েছে যে বাংলাদেশের জন্যে, বিভিন্ন পর্যায়ে যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে গিয়ে যে বাংলাদেশের স্বপ্ন মানুষ দেখেছে, জুলাই অভ্যুত্থানের তরুণরা, দেশের সাধারণ নাগরিকরা যে বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চেয়েছে, যে বাংলাদেশ
রূপান্তর দেখতে চেয়েছে, তার বাবার যে স্বপ্ন, মায়ের যে স্বপ্ন, সব বিলিয়ে এবং তিনি একজন মুক্তিযোদ্ধার সন্তান। আমি বিশ্বাস করি যে তিনি একটা গণতান্ত্রিক বাংলাদেশ তৈরিতে ভূমিকা রাখবেন, এবং মানুষ যত উপরে ওঠে মানুষ তত একা হয়ে যায়, সেটাও তাকে মাথায় রাখতে হবে। তার বন্ধু শুধুমাত্র তিনি, বড়জোর তার পরিবারের 2-4 জন, তার সহধর্মিণী, তার সন্তান, মা থাকলে, জীবিত থাকলে মা, এর বাইরে খুব বেশি বন্ধু খোঁজার তার দরকার নেই। তার চিন্তা শক্তি দিয়ে তিনি দেশটা পরিচালনা করবার, দলটাকে পরিচালনা করবার চেষ্টা করবেন, নির্মমভাবে কাজ করবার চেষ্টা করবেন। আমি চাইবো যে তিনি শুধু দলের নেতা থাকবেন না, দেশের নেতা থাকবেন না, তিনি এই অঞ্চলেরও নেতা হয়ে উঠবেন, যেমনটা তার বাবা হয়েছিলেন। পারলে এই অঞ্চলের পরিধি বা সীমানা অতিক্রম করে যাওয়ার চেষ্টা করবেন, কিন্তু সেগুলো সবই সম্ভব হবে যদি তিনি বাংলাদেশের জনগণের, তার দলের বাইরের জনগণের, দলের বাইরের যে সমাজ আছে, সকলের ভালোবাসা অর্জন করতে পারেন। মানুষের তার সঙ্গে ভিন্ন মত থাকবে, তার বিরোধিতা করবেন, আমরাও হয়তো করব, কিন্তু সেটা যেন প্রতিশোধ, প্রতিহিংসা, অন্যায্যতা, অন্যায়ের জায়গায় গিয়ে না থাকে, সেই বিবেচনা যেন তার থাকে। সমালোচনাকে গ্রহণ করবার সক্ষমতা যেন তার থাকে, এবং একই সঙ্গে গণতান্ত্রিক সহিষ্ণুতা যেন থাকে, এবং এমন একটা বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ গড়বার জন্য তিনি ক্ষমতায় যান বা ক্ষমতার বাইরে থাকুন, কাজ করবেন, যে বাংলাদেশ একটা সবার বাংলাদেশে উঠবে। তিনি যেমন বলেন সবার আগে বাংলাদেশ, আমি বলবো সবার বাংলাদেশ, ধর্ম, বর্ণ, গোত্র, সবার বাংলাদেশ, সব ধর্মের মানুষের, সব বর্ণের, সব গোত্রের কোনো বৈষম্য থাকবে না, কোনো অঞ্চলের মানুষ নিজেদেরকে ডিপ্রাইভড পাবে না, দেশে আইনের শাসন থাকবে, প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করবার জন্য তিনি মনোযোগ দেবেন, এবং একটা ব্যবস্থা গড়ে তোলবার দিকে তিনি মনোযোগ দেবেন। এই কাজগুলো করতে গিয়ে, কিছু কঠিন কাজ করতে গিয়ে হয়তো তিনি সমালোচনার মুখে পড়বেন, অনেকে সেটা পছন্দ করবেন না, বাধারও মুখে পড়তে পারেন, কিন্তু তাতে যদি তার কিছুটা কখনো বলা যেতে পারে যে তিনি যেই গতিতে সামনের দিকে এগোচ্ছেন সেখান থেকে যদি তিনি পিছিয়েও পড়েন, তাকে মাথায় রাখতে হবে ভালো কাজ করলে আবার তাকে মানুষ কখনো না কখনো তার যে জায়গা, যেখানে তার থাকবার কথা, সেখানে নিয়ে যাবে। কাজেই ইতিবাচক চিন্তা, ইতিবাচক ধারণা, ইতিবাচক কাজ, এটাই যেন তার প্রধান লক্ষ্য হয়, এবং আমি বিশ্বাস করি যে সেই সমর্থন তিনি পাবেন, সেই শক্তি তার আছে, সেই জনসমর্থন তার আছে, এবং শুধু তাকে মাথায় রাখতে হবে যে তার মায়ের যেমন আজকে ক্রিটিক্যাল কন্ডিশন, বাংলাদেশের কন্ডিশন, বাংলাদেশের রাজনীতি কিন্তু অনেক কমপ্লেক্স হয়ে গেছে, এবং ভূরাজনৈতিক বাস্তবতা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেটা মাথায় রেখে আসলে তাকে তার পথ চলাটা নির্ধারণ করতে হবে। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।